বছরের শুরুতেই সব পুরনো পাপ ধুয়ে মুছে ফেলার যে প্রক্রিয়া তৃণমূল কংগ্রেস শুরু করেছে সেটা কিন্তু একেবারে দেখার মতো। কিন্তু আগে আপনাদের আজ একটা মজার গল্প শোনাই। কিছুদিন আগে আমি একটা বিতর্ক সভায় গিয়েছিলাম। হ্যাঁ, আমিও আপনাদেরই মতো সারপ্রাইজ যে আমাকে কেন তুলে নিয়ে গেল। তো যাই হোক, বিতর্ক সভার বিষয়বস্তু ছিল আর.জি. করের আন্দোলন নিয়ে, যে আমাদের আন্দোলনে আবেগ আছে, রাগ আছে, কিন্তু উদ্দেশ্য নেই। এবার আমি এই মোশনের পক্ষে বক্তব্য রেখেছিলাম, উদ্দেশ্য নেই এর পক্ষে। এবার বুঝতেই পারছেন দুদিকেই কিন্তু রাজনৈতিক দলের প্রতিনিধিরাও ছিলেন। এবার যারা উদ্দেশ্য নেই এর পক্ষে কথা বলছেন এবং রাজনৈতিক দলের ব্যক্তি, তারা খুব একটা খাপ খুলতে পারছেন না, কারণ পার্টি লাইনের বিরোধিতা করা হয়ে যাবে, উদ্দেশ্য নেই তো বলা যাবে না। আর ওদিকে আর.জি. করের আন্দোলনকে সাপোর্ট করে বা উদ্দেশ্য আছে এটাকে সমর্থন করে যারা বক্তব্য রাখছেন, তারা তো একদম বলছেন যে আমাদের আন্দোলনে রাগ আছে, আবেগ আছে এবং উদ্দেশ্যও আছে। উদ্দেশ্য তো অবশ্যই আছে, তেভাগা থেকে শুরু করে অকুপাই ওয়াল স্ট্রিট পর্যন্ত সব দিকে উদ্দেশ্য আছে। সেখানে আমি আমার বক্তব্য রাখার সময় একটা কথা বলেছিলাম যে আন্দোলনের বাইরে থেকে যারা ক্ষতি করার চেষ্টা করছেন বিভিন্ন রকমভাবে, সেটাকে যেরকম আইডেন্টিফাই করা, চিহ্নিত করা প্রয়োজন, তেমনি আন্দোলনের ভেতরে থেকে কারা আন্দোলনের ক্ষতি করার চেষ্টা করছেন, শুধুমাত্র ক্ষীরটুকু খেয়ে চলে যাওয়ার চেষ্টা কারা করছেন, সেটাও কিন্তু চিহ্নিত করা দরকার। তা না হলে কিন্তু আখেরে আন্দোলনেরই ক্ষতি। এবার যাই হোক, সেই বিতর্ক সভায় আমরা হেরোর দলে ছিলাম, মানে আমাদের আন্দোলনে রাগ আছে, আবেগ আছে, উদ্দেশ্য নেই এর পক্ষে যারা বলেছেন তারা হেরে গেছেন, আমি হেরোর দলে। ভালো কথা। এবারে সমস্ত কিছু হয়ে যাবার পরে সেখানে একজন মহিলা আমার কাছে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরেন এবং আমাকে বলেন যে পৌলমী, খুবই ভালো তুমি বলেছো, তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগলো, কিন্তু কি করে এটা মেনে নেবো বলো তো যে আমাদের আন্দোলনে আবেগ আছে, রাগ আছে, কিন্তু উদ্দেশ্য নেই। আমি এই বয়সের একজন মানুষ, আমি 4খানা মিছিলে হেঁটেছি, এত কষ্ট করেছি, রাত জেগেছি, কি করে মেনে নেবো যে উদ্দেশ্য নেই? নিশ্চয়ই আছে। এবং সেই সময় আমি একটা বিষয় রিয়েলাইজ করেছিলাম যে আমারও যে কোনো ভুল থাকতে পারে, আমার নিজের জিনিসটা এত, যেখানে আমার আবেগ জড়িয়ে রয়েছে, এতটা রাগ, এতটা আমার এনার্জি যেটার মধ্যে আমি দিয়ে দিয়েছি, সেটার মধ্যেও যে কোনো খামতি থাকতে পারে, ভুল থাকতে পারে, এটা মেনে নেওয়া কিন্তু সত্যি খুবই কঠিন। অনেকটা সেই আমার ছেলে তো কোনো ভুল করতেই পারে না, বা আমি কিন্তু চুরি করিনি টাইপের ব্যাপার, যে গোটা পৃথিবী চুরি করতে পারে কিন্তু আমার এই জিনিসটায় কি করে ভুল হয়ে গেল। দেখুন, আর.জি. করের এই যে আন্দোলন, অভয়ার মৃত্যুর প্রতিবাদ, অভয়ার সঙ্গে যে ঘটনা ঘটেছিল তার বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনের মৃত্যুটা অনেকদিন আগেই ঘটে গেছে। ওই বছর পেরোলে বাৎসরিক করতে হয় একটা, এখন সেই রকমই প্রক্রিয়া চলতে দেখতে পাওয়া যাচ্ছে। আপনি যে কোনো আন্দোলনকে যদি বেশ একটা লম্বা সময় দেন, তাহলে সেই আন্দোলনটা নিজের মধ্যেই ভেঙে পড়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে, কারণ আন্দোলনকে ঘিরে নানা রকম প্রশ্ন তৈরি হতে থাকে। যেমন এক হচ্ছে নানা মুনির নানা মত, আন্দোলনের মধ্যে প্রচুর মানুষজন রয়েছেন। এই আর.জি. করেরও যে আন্দোলন, সেখানেও আপনারা জানেন যে একাধিক বামপন্থী সংগঠন তারা সেখানে ছিল, তাদের সকলের নিজস্ব নিজস্ব মতামত এবং সেখানে মতবিরোধ, মতপার্থক্য, সেই নিয়ে নানা রকম প্রশ্ন মাঝে মধ্যেই উঠছিল। এছাড়া ধরুন যে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়েছিল, সেই নিয়ে অনেক সময় প্রশ্ন তোলা হয়েছে, অনেক সময় মিথ্যে অপবাদও দেওয়া হয়েছে, মিথ্যে অ্যালিগেশনও আনা হয়েছে, সেই নিয়েও একটা চলছিল। এবং তারই সঙ্গে আরও একটা বিষয়, আন্দোলনের মুখ হিসেবে উঠে আসার পর সেখান থেকে নায়ক হওয়ার প্রবণতা, বা আন্দোলনে অংশগ্রহণকারী থেকে নায়ক হওয়ার প্রবণতা, এইটাও বেশ কিছু ক্ষেত্রে কিন্তু বেশ কিছু মানুষের নজরে পড়েছিল। এবং সেখান থেকে চলতে চলতে আজ বলা যেতে পারে এই এত প্রশ্নের মুখে পড়তে পড়তে ফাইনালি বিড়ালের গলায় প্রথম ঘণ্টাটা যিনি বেঁধেছেন, তিনি হচ্ছেন ডক্টর অনিকেত মাহাতো। তার অনেক কাজ ঠিক, অনেক কাজ বেঠিক, তার অনেক সিদ্ধান্ত আপনার পছন্দ হতে পারে, অপছন্দ হতে পারে, কিন্তু একটা কথায় কোথাও দ্বিমত নেই, আমাদের রাজ্য সরকারের যে রাজনৈতিক প্রতিহিংসা, তার একেবারে জ্বলন্ত উদাহরণ ডক্টর অনিকেত মাহাতো। এবং তৃণমূল কংগ্রেসের সরকারের পশ্চিমবঙ্গে এটাই একেবারে মোডাস অপারেন্ডি হয়ে গেছে। আমরা বারবার এটা দেখতে পাই যে তুমি হাইকোর্টে চলে যাও, হাইকোর্ট থেকে তুমি অর্ডার নিয়ে চলে এসো, তুমি সুপ্রিম কোর্ট থেকে অর্ডার নিয়ে চলে এসো, আমি মানবো না তো মানবই না। তোমাকে যখন আমি ঠিক করেছি বসিয়ে রাখবো এবং তোমাকে পোস্টিং দেবো না, চাকরি দেবো না, তখন আমি দেবো না। আমার কথা না মানলে আমি তোমাকে বসিয়ে রাখবো, আমি তোমাকে ঝুলিয়ে রাখবো। তুমি সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ে এসেছো, তুমি আবার ওখানে যাবে আদালত অবমাননার মামলা করতে, আরও কিছুটা সময় লাগবে, যতটা টানা যায় আমি টানবো, কিন্তু আমি তোমাকে ছেড়ে কিছুতেই দেবো না। অনিকেত মাহাতো এটার একটা প্রাইম এক্সাম্পল। এটাই তৃণমূল কংগ্রেসের সরকারকে আমরা বারবার করতে দেখেছি। আপনি ডিএর মামলা বলুন বা অন্য কিছু, শুরুটা হয় সিঙ্গেল বেঞ্চ দিয়ে, সেখান থেকে ডিভিশন বেঞ্চ, সেখান থেকে হাইকোর্ট, সেখান থেকে সুপ্রিম কোর্ট, কিন্তু আমার যখন মনে হচ্ছে আমি বসিয়ে রাখবো, তোমায় ঝুলিয়ে রাখবো, তখন রাখবই। গামলা গামলা মামলা, মামলার গামলা, এই কথাটা আমি মনে হয় শেষ কতবার যে কতগুলো এপিসোডে বলেছি, অন্তত 50 থেকে 100 বার তো বলেই ফেলেছি। আমাদের পশ্চিমবঙ্গে ঠিক এই মামলা আর গামলা দিয়ে দিয়ে লোকজনকে থামিয়ে রাখা হয়, ঝুলিয়ে রাখা হয়,
দিনের পর দিন, বছরের পর বছর। আর আমাদেরও একটা ব্যাপার আছে, আমরা তো শহীদ বানাতে খুবই পছন্দ করি, আমরা অমুক অমর রহে, তমুক অমর রহে এগুলো বলতে বেশ গর্ববোধ করি। কিন্তু অমুক অমর রহে বলতে গেলে অমুককে যে আগে মারা যেতে হবে, একটা জ্যান্ত মানুষকে লাশে পরিণত হতে হবে, সেই মাহাত্ম্যটা আমরা ভুলে যাই। এবং সেই কারণেই বারবার বলছি যে এই আমাদের রাজ্য সরকারের প্রতিহিংসা পরায়ণতা ঠিক কোন জায়গায় যেতে পারে, কতটা ভিন্ডিকটিভ হতে পারে, তার প্রাইম এক্সাম্পল ডক্টর অনিকেত মাহাতোর সঙ্গে ঘটা ঘটনা। আমি জানি না আপনাদের মনে আছে কিনা, ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য, একটা বার্তালাপ যেটা লাইভ সম্প্রচার হয়েছিল, সেখানে ডক্টর অনিকেত মাহাতো মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেছিলেন একটা কথা, যে বলতে দিলে তো বলবো। মানে তিনি কথা বলতে পারছিলেন না, কারণ মুখ্যমন্ত্রী ক্রমাগত কথা বলছিলেন তাই। এবং সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী তখন বলেন যে না না অনিকেত তুমি বলো। কিন্তু আসলে উনি যে কাউকেই বলতে দেবেন না, বলতে দিতে উনি চান না, বরং কথা বন্ধ করতে তিনি ওস্তাদ। বলতেই বন্ধ করার জন্য যা করতে হয় 6 মাস 1 বছর হলেও অপেক্ষা করে আলটিমেটলি তিনি বলা বন্ধ করেই ছাড়বেন। এই পরিমাণ যে একটা ভিন্ডিকটিভ নেচার রয়েছে এবং এই পরিমাণ যে একটা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার জায়গা রয়েছে, সেই জিনিসটা কিন্তু ডক্টর অনিকেত মাহাতোর ঘটনা থেকে আরও একবার আমাদের রাজ্য সরকার প্রমাণ করে দিয়েছে। প্রথম থেকেই আন্দোলনকে বিভ্রান্ত করার যে নানা রকম প্রচেষ্টা দেখতে পাওয়া গেছে, সেটা এখনও পর্যন্ত অব্যাহত। যেমন অনিকেত মাহাতো এই বলেই প্রেস কনফারেন্সে শেষ করেন যে যেহেতু তিনি পোস্টিং পাননি আদালতের নির্দেশের পরেও, সেই কারণে তিনি পদত্যাগ করছেন, তিনি এই চাকরিতে আর থাকবেন না। তারপরেই একটা ব্যাকডেটেড নোটিশ বা একটা নিয়োগপত্র সমাজ মাধ্যমে ঘুরতে শুরু করে, যেখানে দেখা যায় যে অনিকেত মাহাতোকে পোস্টিং দেওয়া হচ্ছে। এই বিষয়টা নিয়ে আবার অনিকেত মাহাতোকে পরিষ্কার করে তার বক্তব্য সামনে রাখতে হয় যে এরকম কিছুই তার কাছে আসেনি, কোনো তথ্য তিনি জানেন না, এ সম্পর্কে তিনি একেবারেই অবগত নন। তার নিয়োগের কোনো নোটিশ এখনো পর্যন্ত তার কাছে এসে পৌঁছায়নি, কিন্তু এরকম একটা বিষয় সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। কাজেই এই গোটা জিনিসটাকে একেবারে ঘেঁটে গুলিয়ে দেওয়ার প্রবণতা এবং প্রচেষ্টা এখনো পর্যন্ত অব্যাহত। এই যে চুপ করিয়ে দেওয়ার খেলা, হয় চুপ করে যাওয়ার জন্য অপেক্ষা করা হয়, দিনের পর দিন ঝুলিয়ে রাখা হয়, আর না হলে জোর করে চুপ করিয়ে দেওয়া হয়। তামান্নাকে আপনাদের মনে আছে? এই মুহূর্তে তামান্নার মার সঙ্গে কি ঘটনা ঘটছে, এই প্রশ্নটা অনেকেই করছেন না, এবং এইটা কিন্তু খুব একটা চর্চার মধ্যে একেবারেই আসছে না। তৃণমূল কংগ্রেস জিতেছিল কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে। সেই উপনির্বাচনের ফলাফল বেরোনোর পর তৃণমূলের তরফ থেকে বিজয়োল্লাস করতে করতে বোমা ছোড়া হচ্ছিল, এবং সেই বোমা ছোড়া হচ্ছিল সিপিআইএম এর সমর্থকদের বাড়ি লক্ষ্য করে, এমনটাই অভিযোগ উঠে এসেছিল। এবং ওই বোমার আঘাতে মারা যায় ছোট্ট তামান্না, 4র্থ শ্রেণীর ছাত্রী তামান্না। সেই বোমার আঘাতে মারা যায় তৃণমূল কংগ্রেসের বিজয়োল্লাস থেকে ছোড়া বোমা। এবং এই ঘটনার পরে তামান্নার মা বারবার প্রতিবাদ করেছেন, তার মেয়ের জন্য বিচার চেয়েছেন। কিন্তু এখন কি হচ্ছে সেখানে জানেন কি? তামান্নার মা আত্মহত্যা করার চেষ্টা করেছেন। কেন? পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে তামান্নার মা সাবিনা বিবি তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন। তার কারণ দুষ্কৃতীরা ক্রমাগত তাদের হুমকি দিচ্ছেন, তাদের ভয় দেখানো হচ্ছে, প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। একদিকে মেয়ে এখনো পর্যন্ত বিচার পায়নি, আরেকদিকে এই হুমকি। তার সঙ্গে এখনো পর্যন্ত পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে তামান্নার খুনের সঙ্গে যুক্ত বহু ব্যক্তি এখনো বাইরে, অভিযুক্ত যারা তারা এখনো অনেকে অধরা, কয়েকজনকে পুলিশ ধরেছে, বাকিরা এখনো বাইরে রয়েছে। এই সমস্ত কিছু মিলিয়ে গোটা বিষয়টা আর নিতে পারেননি সাবিনা বিবি, এবং সেই কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। গভীর রাতে অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করা হয় বাড়ি থেকে। তারপর তাকে প্রথমে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং ডাক্তাররা বলেন যে তিনি অনেকগুলো ঘুমের ওষুধ একসঙ্গে খেয়ে ফেলেছিলেন, এবং সেভাবেই তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সেখানে তারপর তার চিকিৎসা হয়। কিন্তু সেখান থেকেও সঠিকভাবে সুস্থভাবে আদৌ কি সাবিনা বিবি বাড়ি ফিরে আসতে পারবেন, এই প্রশ্নটাও উঠে আসছে। কেন বলুন তো? তার কারণ সাবিনা বিবিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, এবং তার পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে সম্পূর্ণ চিকিৎসা হওয়ার আগেই, সাবিনা বিবি সম্পূর্ণ সুস্থ হওয়ার আগেই হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, এবং এর জন্য পুলিশের দিকে আঙুল তুলছে সাবিনা বিবির পরিবার। তারা বলছে যে পুলিশের তরফ থেকে জেলা হাসপাতালের ওপরে চাপ দিয়ে জোর করে সাবিনা বিবিকে ছুটি করিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। বাড়ি যাওয়ার পরে সাবিনা বিবি আবারও অসুস্থ হয়ে পড়েছিলেন, তারপর তার আবারও চিকিৎসার প্রয়োজন হয়েছিল। গত বছরের ঘটনা, তারপর এখনো পর্যন্ত পুলিশ এই বোমা কারা ছুঁড়েছিল তাদের সবাইকে ধরতে পারেনি। আবারও এখানে আপনাদের একটা পুরনো কথা মনে করিয়ে দিই। মনে করে দেখুন, তামান্নার এই ঘটনা ঘটার পরে হুমায়ুন কবির, যিনি ডেবরার বিধায়ক, যিনি প্রাক্তন আইপিএস অফিসার, সেই হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তিনি তামান্নার বাড়িতে তার মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, এবং সেখানে গিয়ে একটা ছোট্ট কমলা রঙের খাম তিনি তামান্নার মায়ের হাতে তুলে দেন, এবং বলেন যে ওই খামে কিছু টাকা আছে এবং হুমায়ুন কবিরের ফোন নম্বর রয়েছে।
টাকা আছে কথাটা শোনা মাত্র তামান্নার মা চিৎকার করে উঠেছিলেন এবং তিনি বলেছিলেন যে কেন দিচ্ছেন, কেন এসব কেন করছেন, কেন বলছেন এসব কথা আমাকে, আমার টাকা চাই না, আমার জমি আছে, আমার বাড়ি আছে, এসব কথা আমাকে বলবেন না, একদম বলবেন না, আমার কিন্তু এই টাকা চাই না। সেই চুপ করিয়ে দেওয়া। ভোটের আগে কিন্তু সমস্ত হিসেব মিলিয়ে দিতে হবে, সবাইকে চুপ করিয়ে দিতে হবে। টাকা নাও, না হলে প্রাণ দাও, চুপ তোমাকে করতেই হবে। এবং এইখানেই দেখুন তামান্নার মা এবং অভয়ার মা, এই দুজনের মধ্যে একটা মিল তো বটেই যে তারা দুজনেই তাদের মেয়েকে হারিয়েছেন, দুজনেই মা। যখন অভয়ার মা নবান্ন চলো অভিযানের ডাক দিয়েছিলেন, তামান্নার মা কিন্তু সেটাকে সমর্থন করে সেই পথে হেঁটে এসেছেন। আজ পর্যন্ত দুই মা, তারা দুজনেই কিন্তু আমাদের রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই করছে, প্রতিবাদ করছে, এবং আজ পর্যন্ত দুই মায়েরই হাত খালি। এবং এরপরে আরও যদি কিছু বিষয় উঠে আসে ভোটের আগে, যেগুলোকে চুপ করিয়ে দিতে হবে, থামিয়ে দিতে হবে, তখন আরেকটা পন্থা আছে, আর সেটা হচ্ছে মুখটা ঘুরিয়ে চোখ বন্ধ করে নিলেই বলা যাবে যে আরে দেখার মতো কিছু নেই তো, কি বলছেন আপনি, কিছুই তো নেই, কি দেখবো আমরা। আপনারা জানেন মেসি কাণ্ড, মেসি আসার পরে কি পরিস্থিতি তৈরি হয়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে এবং তারপর কি কি ঘটনা ঘটেছে আমাদের সবই এখনো পর্যন্ত মনে আছে। আর যদি কারোর মনে না থাকে, ভুলে গিয়ে থাকেন, তাহলে বলতে হবে বাঙালি তো মহা বেহায়া। মানে এইরকম একটা লজ্জাজনক অধ্যায় যেখানে শুধুমাত্র দেশ নয়, বিদেশের আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত বিভিন্ন সংবাদ মাধ্যমে ফলাও করে বেরিয়েছিল কি অসাধারণ অব্যবস্থা, কি অসাধারণ পরিণতি হয়েছিল মেসি কলকাতায় আসার পরে, সেটা যদি আমরা ইতিমধ্যেই ভুলে টুলে গিয়ে থাকতে পারি তাহলে তো কোনো কথাই নেই বস, আমরা এত বড় লজ্জাকেও সুন্দর গিলে নিয়েছি। তো যাই হোক, আপনারা জানেন যে এই মেসি কাণ্ড এত মেসি হয়ে গেল কি করে, সে তার জন্য নানা রকম তদন্ত শুরু হবে এসব বলা হয়েছিল। অরূপ তোমার বাণী, মেসির সঙ্গে করব কানাকানি, সেসব অনুষ্ঠান আমরা দেখে ফেলেছি। তারপরে মুখ্যমন্ত্রী বললেন যে আমি একটা তদন্ত কমিটি তৈরি করে দেবো। এবার আমাদের মুখ্যমন্ত্রী মাঝে মধ্যেই কথায় কথায় একটা করে এসআইটি তৈরি করে দেন এবং সেই এসআইটি গুলো মাঝে মধ্যেই দেখা যায় যে এসএইচআইটিতে পরিণত হয়ে গেছে। দুর্গন্ধ যা বেরোয় সে তো আর বলার কথা নয়। তো এবারে যখন এই চারিদিকে দুর্গন্ধ বেরোলো তখন তো তাড়াতাড়ি করে ধামাচাপা দিতে হবে, অতএব যা করার তাই করা হয়েছে। তদন্তের যে রিপোর্ট আলটিমেটলি এখন সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে কই কেউ তো কোনো দোষ করেননি, কারুর তো কোনো দোষ নেই। ওই যে শতদ্রু দত্ত, যত দোষ নন্দ ঘোষের মতো এখানেও বলা হচ্ছে যত দোষ শতদ্রু দত্ত। সেই প্রধান আয়োজক শতদ্রু দত্ত ছাড়া আর কারুর নাম নেই, আর কারুর কোনো দোষ নেই। স্থানীয় পুলিশের তরফ থেকে আদালতে প্রাথমিক যে তদন্তের রিপোর্টটা জমা দেওয়া হয়েছে দেখা যাচ্ছে যে সেখানে কোনো প্রভাবশালী কোনো পুলিশ কর্তা কারুর কোনো নাম নেই। কার তাহলে গন্ডগোল, কি জন্য এত বড় ঘটনাটা ঘটলো? প্রধান আয়োজক শতদ্রু দত্ত, প্রধান আয়োজকের বিরুদ্ধে প্রতারণা এবং জালিয়াতির মামলা করেছেন তদন্তকারী অফিসার। কিন্তু এই যে মেসি তিনি মাঠে ঢোকার পর থেকেই 150-200 জন লোক যারা তাকে ঘিরে ধরছিলেন ছবি টবি তোলার জন্য, নানা রকম প্রভাবশালীরা যারা তার কাছাকাছি চলে গিয়েছিলেন, প্রভাবশালীদের পরিবারের লোকজন যারা সারাক্ষণ মেসিকে ঘিরে ধরে দাঁড়িয়েছিলেন, যাদের বিভিন্ন ছবি টবিতে দেখা গেছে, তাদের কারোর নাম কিন্তু এই তদন্তের রিপোর্টে নেই। মেসি বিভ্রাট কেন ঘটলো তার কারণ হিসেবে অরূপ বিশ্বাসের মেসির এত কাছাকাছি সারাক্ষণ থাকা এবং অনেকটা আমি ছাড়া আমি মেসিকে কাউকে দেখতেই দেবো না এরকম একটা মনোভাব নিয়ে ঘুরে বেড়ানো, কিংবা এই 150-200 জন যে প্রভাবশালীর পরিবারের লোকজন তারা এতটা মেসিকে ঘিরে ধরে রাখা ছবি টবি তোলা সারাক্ষণ, এই বিষয়গুলোর কথা কিন্তু রিপোর্ট থেকে সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়া হয়েছে, সযত্নে এড়িয়ে যাওয়া হয়েছে। এবার আপনি প্রশ্ন করতে থাকুন, বোকার মতো প্রশ্ন করতে থাকুন যে প্রভাবশালীদের বাঁচানোর জন্যই কি পুলিশের তরফ থেকে এইরকম একটা প্রাথমিক তদন্তের রিপোর্ট জমা দেওয়া হয়েছে? কিংবা আপনি আরো প্রশ্ন করুন যে 150-200 জন প্রভাবশালী এবং প্রভাবশালীর পরিবারের লোকজন মেসির অত কাছ পর্যন্ত পৌঁছানোর অনুমতিটা কি করে পেলেন, অতটা কাছে তারা কি করে চলে গেলেন? করতে থাকুন আপনি প্রশ্ন, উত্তর কে দেবেন? উত্তর দেবার তো কেউ নেই, এখনো কেউ দিচ্ছে না, পরেও কেউ দেবে না। আর তাছাড়া প্রভাবশালীদের অনেককেই যাদের তদন্তের আওতায় আনার কথা ছিল, যাদের ডাকার কথা ছিল জিজ্ঞাসাবাদের জন্য, তাদের কাউকেই ডাকা ঠাকা হয়নি, তারা সুন্দর বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। অনেকেই আবার এই তদন্ত এড়িয়ে যাওয়ার জন্য বাইরের রাজ্যে গিয়ে বসে আছেন, সেরকমও শুনতে পাওয়া যাচ্ছে। আর বেশিরভাগ লোকজনকে তো জিজ্ঞাসাবাদের জন্য ডাকাই হয়নি, পুলিশ ডাকেইনি, অতএব কোনো অসুবিধাই নেই। আর অরূপ বিশ্বাসের কথা যতদূর বলতে হবে, এই সামনে নির্বাচন আসছে, অরূপ বিশ্বাস তৃণমূলের তরফ থেকে আবার টিকিট পাবেন, আবার ব্যাক টু মন্ত্রিত্ব, মানে যে মন্ত্রিত্বটা ছেড়ে দিয়েছেন সেটাই তিনি আবার নিশ্চয়ই ফিরে যাবেন, না হলে অন্যরকম আরো দু একটা কিছু পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। নতুন বছরে এখন সময় হয়ে গেছে নতুন পাপের, কারণ পুরনো পাপের উপরে মাটি দেওয়া হয়ে গেছে, বছর ঘুরে বাৎসরিকের কাজকর্ম শেষ, যাদের যাদের চুপ করানোর ছিল সেসব পালাও মোটামুটি শেষ করে নেওয়া হয়েছে। এইবার এখন তৃণমূলের তরফ থেকে একটাই বক্তব্য, এখন ওসব পুরনো কথা বলে লাভ নেই, ওসব পুরনো কথা পিছিয়ে ঘটনা, এগিয়ে বাংলা। আজকের পর্ব এখানেই শেষ করছি, আপনাদের মতামত অবশ্যই জানাবেন, পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।